আসসালামু আলাইকুম। বই দেখে বুঝতেই পারছেন যে কী নিয়ে কথা বলবো। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে আজকে একটু কথা বলবো। ভাষা না, আজকে সাহিত্য পাঠটা নিয়ে একটু কথা বলবো। তো সামনে তো আমাদের ৪৭তম প্রিলি পরীক্ষা হবে। তো এটার জন্য নিশ্চয়ই সবাই সাহিত্য তো পড়া শুরু করে দিয়েছেন। সাহিত্য বিষয়টা আপনার অনেকের কাছে কঠিন মনে হতে পারে। কঠিন বিষয়ই, কঠিন মনে হওয়াটাই স্বাভাবিক। অনেক কিছু মনে রাখতে হয় সাহিত্যতে, অনেক অনেক ইনফরমেশান আমাদের মনে রাখতে হয়। কিন্তু আপনি কিছু যদি ট্রিক্স ফলো করেন, তাহলে আপনার কিছু জায়গা থেকে আপনার মার্কস একদম মানে অটোমেটিক আসবে আর কি। আপনি যদি কি কয়েকটা জায়গা আছে, এগুলো যদি আপনি খুব ভালো মতো পড়েন। আপনার স্ট্র্যাটেজিটাই হচ্ছে মেইন। হ্যাঁ, অনেকে আছে অনেক পড়ালেখা করবে, কিন্তু দেখা যায় যে তার অনেক কিছুই সে মনে রাখতে পারে না। কিন্তু আপনি কতটুকু মনে রাখতে পারছেন, আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করে আপনি পড়ালেখা করতেছেন, এটাই হচ্ছে আপনার মেইন বিষয়। তো আমরা একটু জানবো আজকে যে বাংলা সাহিত্যে কোন কোন বিষয়গুলো পড়লে, কোন কোন জায়গাগুলো পড়লে আপনি খুব কিছু সলিড মার্কস আপনি পেয়ে যাবেন। আপনার আমাদের তো বাংলা সাহিত্যে আমরা জানি যে সাহিত্যতে আমাদের মার্কস হচ্ছে, বাংলা সাহিত্যতে আমরা 20 মার্কসের জন্য পড়ি। 20 মার্কস থাকে আমাদের এই যে বিসিএসের কথা বলতেছি, বিসিএসের প্রিলিতে। অন্যান্য বিভিন্ন যে সমস্ত পরীক্ষা আছে, যেমন ধরেন আপনার ব্যাংক বা অন্য যে সমস্ত জব রিলেটেড যে পরীক্ষাগুলো আছে, ওগুলোতেও কিন্তু বাংলা সাহিত্য বেশ ইম্পর্ট্যান্ট। তবে বিসিএসের জন্য যে পরিমাণ বাংলা সাহিত্য পড়তে হয়, অন্য কোনো কিছুতে কিন্তু মানে এতটা সময় দিতে হয় না আর কি, অন্য কোনো পরীক্ষার জন্য। আচ্ছা, প্রথমে আমরা একটু প্রাচীন যুগ নিয়ে কথা বলবো। প্রাচীন যুগ না, তার আগে হচ্ছে প্রথমে যে যে যুগ বিভাগটা, এটাই বেশ ইম্পর্ট্যান্ট। যে প্রাচীন যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল, মধ্যযুগ কতটুকু থেকে কতটুকু, এর আশেপাশে আরও আছে চৈতন্য যুগ, প্রাক চৈতন্য, চৈতন্য পরবর্তী, এরপর হচ্ছে আধুনিক যুগ। হ্যাঁ, এগুলো কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল, এটা একটু জানতে হবে। এবং তারপরে আমরা প্রাচীন যুগ দিয়ে শুরু করব। প্রাচীন যুগটা হচ্ছে সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে ইফেক্টিভ। হ্যাঁ, এই প্রাচীন যুগের যে জায়গাটা, এটা আপনার পার্টটা সবচেয়ে ছোট, কিন্তু আপনার খুবই ইফেক্টিভ একটা জায়গা আমি বলবো। মানে কম পড়ে এখান থেকে আপনি ভালো একটা নাম্বার পাবেন আর কি। এখান থেকে আপনার চলে আসবে ধরেন 2-3 মার্কস চলে আসলো। হ্যাঁ, তো এটার জন্য আপনার যতটুকু পড়তে হবে, তার চেয়ে আপনার আধুনিক যুগে যেয়ে অনেক পড়তে হবে। আধুনিক যুগের আপনার আপনি যদি পড়তে চান, আপনার পড়া অনেক, তার থেকেও আমরা কিছু সিলেক্টিভভাবে পড়ব। তো প্রাচীন যুগের ক্ষেত্রে সিলেক্ট করার কিছু নাই। প্রাচীন যুগ সব জায়গায় একই আপনি পাবেন। প্রাচীন যুগে যা ছিল, যতটুকু একটাই জিনিস ছিল, সেটা হচ্ছে চর্যাপদ। ওই চর্যাপদটাই আপনাকে একটু ভালো মতো পড়তে হবে। ওকে, তারপরেও পড়ার কিছু চর্যাপদের মধ্যেও আপনি একটু মানে শর্টকাটভাবে, একদম শর্টকাট ওয়েতে দেওয়া আছে হচ্ছে আপনার এই যে ডাইজেস্টের চর্যাপদটা খুব সুন্দর দেওয়া আছে, একদম শর্টের মধ্যে বেশ সুন্দর মতো ইনফরমেশানগুলো দেওয়া আছে। তার সাথেও আপনি পাশাপাশি এই যে সাহিত্য জিজ্ঞাসা যেটা আছে, এটা আপনি পড়তে পারেন। আচ্ছা, আমি কি করছিলাম, আমি তো কনফিডেন্সে কোচিং করছিলাম অনেক আগে সেটা। তো তখন ওখানকার যে স্যাররা ছিলেন, ওনারা নোট করে দিছিলেন, ওই নোটটা পড়তাম। তার সাথে হচ্ছে আমার এই ডাইজেস্ট প্লাস সাহিত্য জিজ্ঞাসা, এই দুইটা মিলায়, মানে এই তিনটা জিনিস মিলায় আমি পড়তাম আর কি। আমার নোটের আশেপাশে এইসব বই থেকেও যে সমস্ত ইউনিক ইনফরমেশান যেগুলো পাইতাম, ওগুলো হচ্ছে আমি খাতার মধ্যে লিখতাম। একটু আমি দেখাই, এটা হচ্ছে, আচ্ছা এই যে যুগ বিভাগ, আচ্ছা এই যে হচ্ছে, এটা হচ্ছে প্রাচীন যুগের নোটটা ছিল। তো এখানে আমার যা ছিল, এটা তো এমনি তো নোটটা সুন্দর, এর আশেপাশে হচ্ছে কিছু ইনফরমেশান আমি বই থেকে এখানে লিখে রাখছি, এবং এগুলো মনে থাকতো আর কি। নিজে হাতে লিখলে, নিজে হাতে নোট করলে এগুলো বেশি মনে থাকে আর কি। এখন কারো যদি নোট করার সময় না থাকে, সে নোট করবে না, ওটা তার একদম পার্সোনাল বিষয় আর কি। এখন প্রাচীন যুগে আসলে ওরকম প্রাচীন যুগে আপনার মানে এক্সট্রা পড়ার কিছুই নাই। আপনি সবাই যা পড়বে আপনিও তাই পড়বেন, আপনারটা কতটুকু ইফেক্টিভ হচ্ছে এটা একটু দেখবেন আর কি। এই গেল আপনার প্রাচীন যুগ। প্রাচীন যুগটা অবশ্যই পড়তে হবে।
মধ্যযুগেও আসলে বাদ দেওয়ার মতো কিছু নয়। প্রাচীন এবং মধ্যযুগ এই দুইটা হচ্ছে আপনার, আপনি কম পড়ে আপনি ইফেক্টিভ একটা মার্কস তুলতে পারবেন আর কি, কারণ এখানে কোনো চেঞ্জেস নাই, এখানে কোনো আপনার নতুন কোনো কবি বা নতুন কোনো কিছুই আসবে না, যা ছিল এগুলাই। আচ্ছা, মধ্যযুগের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ওই যে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলীর যে জায়গাটা সেগুলা। আচ্ছা, এটাও আপনি পড়বেন। এই যে আমি পড়তাম ভাষা সাহিত্য, অনেকের কাছে অগ্রদূত ভালো লাগে, আবার অনেকে হচ্ছে যে শিকড়ের একটা বই আছে এটা অনেকে পড়ে। আমার কাছে সাহিত্য জিজ্ঞাসা পড়তে আমার বেশি কমফোর্টেবল ফিল হয়, কারণ এটার হচ্ছে যে ভাষাগুলো, এগুলো ভাষাটা খুব সুন্দর, মানে এটাতে যেভাবে লেখা আছে লেখাটা অনেক পড়তে ভালো লাগে আর কি, সুন্দর। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের মধ্যযুগের কথা। মধ্যযুগ আর প্রাচীন যুগটাই হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের মানে ইফেক্টিভ একটা জায়গা আর কি, আপনি কম পড়ে ভালো করতে পারবেন, এরকম একটা জায়গা হচ্ছে প্রাচীন যুগ এবং মধ্যযুগ। আচ্ছা, আর ইফেক্টিভলি পড়ার ওয়ে হচ্ছে আপনি আপনি শর্ট করে নোট করে নেবেন। আপনার বইয়ের মধ্যে তো অনেক অনেক ইনফরমেশান দেওয়া থাকে, ঠিক আছে, তা আপনি একটু কম কম করে লিখে নেবেন। ওটা আমি একটু আধুনিক যুগে যেয়ে দেখাচ্ছি যে কীভাবে লিখবেন শর্ট করে। প্রাচীন যুগ আর মধ্যযুগটা আপনি খুব ভালো মতো পড়ে নেবেন। এরপর আমরা একটু আধুনিক যুগ নিয়ে বলি। আধুনিক যুগে কিন্তু আমাদের পিএসসি নির্ধারিত 11 জন কবি আছেন। হ্যাঁ, এই 11 জন কবিকে আপনি কোনোভাবেই বাদ দিবেন না। এদের মানে যত খুঁটিনাটি, যত নারী নক্ষত্র যা আছে সব কিছু আপনি একদম আধুনিক যুগে যে 11 জন কবি সম্পর্কে বলা আছে পিএসসির নির্ধারিত সিলেবাসে, ওইখানে ওইটা আপনি সুন্দর মতো পড়ে ফেলবেন। এটা আমার কাছে একটু লেখা আছে, এই যে এই 11 জন কবি: বিদ্যাসাগর, মাইকেল, বঙ্কিম, মোশাররফ, কায়কোবাদ, রবীন্দ্রনাথ, রোকেয়া, দীনবন্ধু, ফররুখ আহমেদ, জসীমউদ্দিন এবং নজরুল ইসলাম। এই 11টা কবিকে আপনি একদম ভালো মতো একদম মানে একদম ঠোঁটের আগায় থাকবে আর কি। এই কয়েকটা জিনিস পড়লেই কিন্তু আপনার যে অন্যান্য যে পরীক্ষাগুলো আছে, যেমন ব্যাংক বা অন্য যে জব রিলেটেড যে পরীক্ষাগুলো আছে, এগুলোতে আপনি ভালো করতে পারবেন, ঠিক আছে। তো এগুলো আপনি কোথা থেকে পড়বেন? আপনার যে বই আছে সেখান থেকে পড়বেন। এগুলো ইনফরমেশন প্রায় সব জায়গায় একই, আপনি একই বই বারবার পড়বেন, তাহলে আপনার ওটা বেশি ইফেক্টিভ হবে। আচ্ছা, এখন 11 জন কবিকে আপনার ভালো মতো মনে রাখার জন্য আপনার যা যা করা দরকার আপনি তাই করবেন। যেমন ধরেন যে কাজী নজরুল ইসলামের কথা যদি বলি, এখন এটা আমি নোট বলবো না, এটা আমি হচ্ছে একটা মানে একটা শর্ট করে নেয়া, যাতে আপনার পড়তে সুবিধা হয়। এটার একটা কারণ আছে। আমার কাছে মনে হয় যে আমরা যখন বই পড়তে বসি তখন কোনো একটা কোয়েশ্চেন, হ্যাঁ, তার আশেপাশে অনেক ইনফরমেশন লেখা থাকে, যেটা আমার প্রিলির আগে পড়ে আসলে কাজ নেই। আমি পড়তে আনইন্সপায়ার্ড করতেছি না, কিন্তু আমার মনে হয় যে প্রিলির আগে ধরেন ওই জিনিসটা আমার পড়ার দরকার নেই, ওটা আমার টাইম ওয়েস্ট করে শুধু শুধু। তো এই জন্য আমি জাস্ট যেটা যতটুকু ইনফরমেটিভ, যেটা আমার প্রিলিতে কাজে লাগবে, এরকম কিছু জায়গা আমি এরকম আলাদা করে একটু একটু করে লিখে রাখছি। যেমন ধরেন এই যে জন্ম মৃত্যু, এটা মানে একদমই ছোটোখাটো করে এই যে লেখা, এই যে আরও হচ্ছে পত্রিকা, কী পত্রিকা, কোনটা কি, কত সালে। এরপর ধরেন এই যে উপন্যাস সম্পর্কে একটু লিখে রাখছি, যে বাঁধনহারা উপন্যাস, এরপর আপনার মৃত্যুক্ষুধা, আরেকটা হচ্ছে কুহেলিকা। এখন এই বাঁধনহারা উপন্যাসের যেহেতু কাজী নজরুল ইসলাম মাত্র 3টা উপন্যাস লিখছেন, তো তার মানে আপনার এগুলার যে কাহিনীটা, এটা সম্পর্কে আপনার একটু আইডিয়া থাকা উচিত, কারণ উনি যেহেতু অনেক উপন্যাস লিখেন নাই, আর আমাদের জাতীয় কবি, তো ওনার এই 3টা উপন্যাসের কাহিনীটা সম্পর্কে আপনার একটু জানা দরকার এই উপন্যাসগুলো সম্পর্কে। তো সেই জন্য আমি হচ্ছে এটা একদমই শর্ট করে লিখে রাখছি যে কি ঘটনা ছিল ভিতরে, আর মানে এটার যে সমস্ত জিনিস আমার প্রিলিতে কাজে লাগতে পারে আর কি, এরকম কিছু জিনিস, আর তারপর ক্যারেক্টার, এই জিনিসগুলো একটু করে ছোট করে লিখে রাখছি এরকম। এরপর ধরেন যে ওটা বা কী বলে, কাজী নজরুল ইসলামের প্রথম গ্রন্থ কোনটা, প্রথম গল্প গ্রন্থ কোনটা, এই সমস্ত জিনিসগুলো আমি আলাদা করে একটু লিখে রাখছি, যাতে করে আমি যখন রিভিশন দিব আমার পড়তে যেন সুবিধা হয়। কারণ বই পড়তে গেলে অনেক ইনফরমেশান দেওয়া থাকে ভিতরে, অনেক অনেক কিছু লেখা থাকে, তো এগুলো পড়তে গেলে অনেক সময় নষ্ট হয় আমার কাছে মনে হয়। কারো বই পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করলে সে বই পড়বে, আমার কাছে মনে হয় যে এরকম শর্ট করে লিখে রাখলে আর নিজের হাতের লেখা পড়লে মনে থাকে, এটা আমার মানে পার্সোনালি মনে হয় আর কি। তো এই জন্য আমি এরকম আমার নিজের নোটটাই, আমি বিশেষ করে বাংলা সাহিত্যে আমি আমার নিজের নোটটাই পড়ছি।
এরপরে এই যে ধরেন এই যে নাটক লিখছি, যে যেভাবে ইচ্ছা ওভাবে করে একটা শর্ট করে নোট বানায়। আর অগ্নিবীণা তো আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা কাব্যগ্রন্থ। অগ্নিবীণার ভিতরে 12টা কবিতা রয়েছে, এগুলো একটু লিখছি। এইভাবে করে একটু, এটা আমি নোট বলবো না, এটা আমি আমার মানে নিজের জন্য, এটা কিন্তু আমি মানে ডাইজেস্ট আর সাহিত্য জিজ্ঞাসা এই দুইটা বইকে মার্চ করে এই মানে যত ইনফরমেশন ছিল এগুলো সব আমি এই নোটের ভিতরে নিয়ে আসছি, যাতে করে আমার দুইটা বই বারবার ঘাঁটতে না হয়, একটা জায়গায় আমি নিয়ে আসছি যেন আমার পড়ার সুবিধা হয়, এটাই। এরপর এটা জাস্ট আমি কাজী নজরুল ইসলাম দেখাইলাম। বাদ বাকি যে 11 জন, বাদ বাকি যে 10 জন কবি রয়েছেন ওনাদের ক্ষেত্রেও একই আমার করা আছে। শুধু 10 জন না, আমার আরও অনেক কবিদের আমি মানে শর্ট করে এরকম নোট করে রাখছি, কারণ আমার ওই একই কথা যে আমার মনে হয় যে বেশি বেশি চোখের সামনে বেশি দেখলে পড়তে ইচ্ছা করে। এখন আপনার সামনে শর্ট থাকলে আপনি শর্টটাই বারবার রিভাইজ দেবেন, তাই না? এখন এই যে ধরেন দ্বিজেন্দ্রলাল রায়, এই দ্বিজেন্দ্রলাল রায়টা এই জিনিসটা আমি হচ্ছে সাহিত্য জিজ্ঞাসা থেকে শর্ট করে এই যে লিখে রাখছি যে ওনার কী কী আছে। ছাত্র জীবনে রচনা করছে আর্যগাথা, শাহজাহান, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক, এই জিনিসগুলো আমি খুব শর্ট করে এরকম করে লিখছি। এখন 11 জন কবি তো পড়বেনই, কিন্তু বিসিএসের জন্য শুধুমাত্র 11 জন কবি পড়লে কিন্তু হবে না, এছাড়া আরও অনেক কবি পড়তে হবে। হ্যাঁ, তো এখন কোন কবিগুলো আপনি পড়বেন এইটা আমার মনে হয় বেস্ট আছে হচ্ছে ডাইজেস্টে যে কবিগুলো দেয়া আছে, যে কবিদের নাম দেওয়া আছে ওইগুলোর মধ্যে আপনার আসলে বাদ দেওয়ার মতো কোনোটা নাই। ওই ডাইজেস্টে যে সমস্ত কবি দেওয়া আছে এগুলো আপনি সুন্দর মতো যদি পড়েন তাহলেই হচ্ছে। আর ডাইজেস্টের সব কিছু যে পড়তে হবে, সব কবির সব কিছু কিন্তু ইম্পর্ট্যান্ট না। যেমন ধরেন যে কার কথা বলি, যেগুলা খুব কমন টাইপের নাম, যেগুলা যেই নামগুলা আপনি কোয়েশ্চেনে দেখেন যে বারবার আসছে, এই জিনিসগুলো আপনি পড়বেন। যেমন ধরেন যে এই যে আবদুল্লাহ আল মামুন এখানে আছে, এখানে দেখাই, এই যে আবদুল্লাহ আল মামুন। হ্যাঁ, আবদুল্লাহ আল মামুন কিন্তু আমাদের মানে খুব যে আমার খুব একটা পরিচিত নাম না আর কি। তো তবে ওনার এই যে সুবচন নির্বাসনে এই জিনিসটা, এই নামটা আমি অনেকবার শুনছি। আচ্ছা, তা এই সুবচন নির্বাসনে কে লিখেছেন, যে কমন কিছু কোয়েশ্চেন আছে, কিন্তু কবি হয়তো অতটা ফেমাস না, কিন্তু কমন কিছু মানে কাব্যগ্রন্থ আছে, এই জিনিসগুলো আপনার একটু জানতে হবে। হ্যাঁ, কিছু কবি আছে যারা কবিই ফেমাস, মানে কবি নিজেই ফেমাস, কবির নাম দেখে আপনি ওনার সাহিত্যগুলো পড়বেন। আবার কিছু জিনিস আছে যেগুলো আপনি কাব্যগ্রন্থটা কে লিখছে এটা মনে রাখবেন, বুঝছেন? যেমন ধরেন যে এই যে মামুনুর রশিদ, আমি মামুনুর রশিদের এই যে ওরা কদমালে এ বাধে আশেপাশে যা আছে এগুলো আমি আর কিছুই জানি না, সত্যি কথা বলতে। মানে মামুনুর রশিদ ওরা কদমালি বাদ দিয়ে অন্য আর কি লিখছে এটা সম্পর্কে আমার কোনো মানে ইনফরমেশন জানা নাই। আর এই যে তিনি বাংলা থিয়েটারের সংগঠক, হ্যাঁ, এই দুইটা জিনিস বাদ দিয়ে আমি আর কিছুই জানি না। ওকে, এখন এটা আপনি কিভাবে বুঝবেন যে মামুনুর রশিদের ওরা কদম আলী এটা কমন, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার উপায় হচ্ছে আপনাকে একটু জব সলিউশন পড়তে হবে, বা যে কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো আছে বিসিএসের যে কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে এগুলার যে কোয়েশ্চেনগুলো এগুলো পড়লেই আপনি বুঝবেন। আচ্ছা, এরপর আমাদের আধুনিক যুগের যে কবি সমূহ আছে, কবি বাদ দিয়ে আরও কিছু জিনিস ইম্পর্ট্যান্ট আছে, সেটা হচ্ছে পত্রপত্রিকা, তারপর হচ্ছে উপন্যাসের ইতিহাস, তারপর প্রবন্ধের ইতিহাস, প্রথম প্রবন্ধ কে লিখেছেন, প্রথম উপন্যাস কে লিখেছেন, এই জিনিসগুলোও কিন্তু এই কী বলে সাহিত্যের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং হচ্ছে পত্রপত্রিকা, তারপর আপনার ছদ্মনাম, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলা মানে 2-3টা পৃষ্ঠা পড়লেই 1 মার্কস করে কমন পাওয়া যায়, এজন্য আর কি এটা ইম্পর্টেন্ট বলতে এটা হচ্ছে ইফেক্টিভ পড়া আর কি। ওকে, এখন এই জিনিসটা আপনি কোথায় ভালো পাবেন? আমি সাহিত্য জিজ্ঞাসা তো পড়ি, সাহিত্য জিজ্ঞাসা ডাইজেস্ট পড়ি, তো সাহিত্য জিজ্ঞাসায় আমি এই জিনিসটা পাই নাই। এই যে ডাইজেস্টের ভিতরে এটা সুন্দর মতো লেখা আছে যে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য উপন্যাস। হ্যাঁ, উপন্যাসের যে ইতিহাস সেটা যেমন ধরেন যে বাঙালি কর্তৃক বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস রচনার প্রাথমিক চেষ্টা চালান ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। মানে উপন্যাস সম্পর্কিত যত ইনফরমেশন আছে, প্রথম উপন্যাস কে লিখেছেন, কোনটা মানে
কী বলে সার্থক উপন্যাস হয় নাই, প্রথম রচিত বাট সার্থক হয় নাই, এরকম যে উপন্যাস, মানে এই উপন্যাস সম্পর্কিত সকল ইনফরমেশন এখানে দেওয়া আছে। আবার প্রথম মহিলা ঔপন্যাসিককে, কোনটা লিখছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং এগুলো আসে বিভিন্ন বিসিএসে কিন্তু এগুলো আসছে। ওকে, সেরকম উপন্যাসের মতোই আপনি কিন্তু নাটক, ছোট গল্প এগুলোরও এই ইতিহাসগুলো একটু জেনে নিতে হবে। আচ্ছা, এতদিন আপনার যে মুক্তিযুদ্ধের জায়গাটা, ওটাও খুব ইম্পর্ট্যান্ট জায়গা ছিল, এখনও ইম্পর্ট্যান্ট। মুক্তিযুদ্ধ আমাদের 52-র ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং দেশভাগ সম্পর্কিত যে সমস্ত বইগুলা, এগুলোও আমাদের জানা দরকার। এরপর এই যে যে উক্তিগুলা, উক্তিগুলো আপনি চাইলে পরে পড়তে পারেন, আপনার আগে আসলে মেইন জিনিসগুলো পড়া উচিত। মেইন জিনিস বলতে আমি যা বোঝাচ্ছি যে প্রাচীন যুগ, মধ্যযুগ, এখানে বাদ দেওয়ার মতো কিছুই নাই। আধুনিক যুগে আপনি সিলেক্টিভ কিছু কবি পড়বেন। এই কবিগুলো কোনগুলো পড়বেন, আমি শর্টকাটে যেটা বলি, একদম এক কথায় উত্তর, সেটা হচ্ছে যে আপনি ডাইজেস্টে যে সমস্ত কবিগুলো আছে এই কবিগুলোই আপনি একটু দেখবেন ভালো মতো, হ্যাঁ। আর সব কিছু পড়তে যাবেন না, যেসব ইম্পর্ট্যান্ট কবি আছে এই সমস্ত ইম্পর্ট্যান্ট কবির সকল জিনিস আপনি মাথায় রাখবেন। তবে কিছু কবি আছে যাদের সব কিছু ইম্পর্ট্যান্ট না, ওনাদের সব কিছু না পড়লেও হবে, ওনাদের 2-1টা জিনিস পড়লেও হবে। সেগুলো আপনি ওইভাবে একটু, ওটা আপনি কীভাবে বুঝবেন ওটা বললাম যে আপনি প্রশ্ন ব্যাংক পড়লেই ওটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের কথা। তো সাহিত্য নিয়ে কিন্তু আমাদের মনের মধ্যে একটা বিশাল একটা ভয় আছে। আমার নিজের মনের মধ্যে সাহিত্য নিয়ে প্রচুর ভয় ছিল যে কীভাবে আমি সাহিত্য শেষ করব। আর বাংলাতে হচ্ছে যে টোটাল বাংলাতে আমার মার্কস হচ্ছে 35-এর মধ্যে ব্যাকরণ পার্টটা হচ্ছে 15, আর যে সাহিত্য পার্টটা ওটাই হচ্ছে 20। অথচ ব্যাকরণই কিন্তু আমরা এতদিন ধরে, মানে আমাদের একটা আইডিয়া থাকে যে ব্যাকরণটা একটু পারবো, কিন্তু সাহিত্য সম্পর্কে কিন্তু আমরা খুবই অনভিজ্ঞ। যারা সাহিত্যের স্টুডেন্ট আছেন ওনারা বাদ দিয়ে বাদবাকি সবাই কিন্তু সাহিত্য সম্পর্কে অনভিজ্ঞ আমি বলবো। মানে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিম ইনারা বাদ দিয়ে অন্য কবিদের সম্পর্কে কিন্তু আমরা খুব যে অনেক ইনফরমেশন জানি এরকম হয় না। তো আমাদের সাহিত্যের পেছনে একটু সময় দিতে হবে আর কি আপনার। আর সাহিত্যতে আসলে ভালো করতেই হবে, বুঝছেন। মানে আপনি যদি এখন চিন্তা করেন যে সাহিত্যতে ভালো করা উচিত, আপনি ওই যে বললাম যে কিছু জিনিস আছে এগুলো পড়লে আপনি এমনি মানে অটোমেটিকই আপনার কিছু মার্কস চলে আসবে 20-এর মধ্যে, আপনি 10 তো অন্তত পাওয়া উচিত, তাই না? আর আরও কিছু 5-6 মার্কস পাওয়ার জন্য আপনার আরেকটু কষ্ট করতে হবে আর কি। এই যে প্রাচীন যুগ, মধ্যযুগ, এই জায়গাটা কম পড়ে ভালো পাওয়া যায়। আর আধুনিক যুগে কি করবেন ওটা তো বললামই, এটাই বলার ছিল। আর শর্ট করে একটু নোট করে নেবেন নিজের মতো করে, নিজের পড়ার সুবিধার্থে। বইয়ের ভিতরে যেহেতু অনেক ইনফরমেশন দেওয়া থাকে, আমি জাস্ট একটু দেখাই যে কেন আমি এই কথাটা বলতেছি। ধরেন যে যেমন ধরেন যে আমরা যখন সাহিত্য পড়ি, সাহিত্য পড়তে কিন্তু আসলে খুবই ভালো লাগে, কারণ অনেক কাহিনী দেয়া থাকে। তো এখন ধরেন যে অলাদ চক্র, হ্যাঁ। তো অলাদ চক্র সম্পর্কে আমাদের জানার যা জিনিস সেটা হচ্ছে যে অলাদ চক্র কে লিখেছেন, কী ধরনের গ্রন্থ এটা, হ্যাঁ। তো অলাদ চক্র হচ্ছে আহমদ ছফা রচিত উপন্যাস, ঠিক আছে। এর বাইরে আমার যা জানা দরকার সেটা হচ্ছে যে এটা কী বিষয়ক উপন্যাস, হ্যাঁ। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক একটি উপন্যাস। এখন আপনি একবার জানার জন্য এই যে বাদবাকি যে ইনফরমেশনগুলো আছে এগুলো আপনি একবার জানার জন্য পড়তেই পারেন, ঠিক আছে। কিন্তু আপনি তো বোঝেন যে প্রিলিতে আসার মতো তথ্য কোনটা, হ্যাঁ। মানে প্রিলিতে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে এইটুক সম্পর্কে তো আমাদের একটা আইডিয়া আছে, হ্যাঁ। তো এটা আসতে পারে যে কী বিষয়ক এবং ভেতরে কাহিনীটা কী, এটা আপনার জাস্ট মাথায় রাখার জন্য আপনি এতটুকু পড়লেন, কিন্তু আপনি কি বারবার এই জিনিসটা পড়বেন? এটা কি আপনার জন্য ইফেক্টিভ? আপনি এই পুরাটা বারবার পড়তে যাবেন না। বা ধরেন এখানে যে এই যে এত কিছু লেখা আছে, এটা কি? এটা হচ্ছে আপনার ওঙ্কার উপন্যাস, হ্যাঁ। এই ওঙ্কার উপন্যাসে কি আপনি পুরাটা প্রতিবার পড়তে যাবেন? আপনি পুরাটা প্রতিবার পড়তে যাওয়া কিন্তু এটা কিন্তু ইফেক্টিভ না বিষয়টা। তো এই জন্য আপনার ওঙ্কারটা কী ধরনের গ্রন্থ, কী ধরনের উপন্যাস, কার লেখা, এই জিনিসগুলো আপনি যদি একটু শর্ট করে কোনো একটা খাতায় কোনো একটা জায়গায় একটু টুকে রাখেন, তখন ওইটা আপনি বারবার পড়লে ওইটা আপনার ভালোভাবে মনে থাকবে। এত কিছু পড়ে আপনি সময় নষ্ট করবেন না। প্রিলির আগে আমাদের মেইন কাজ হচ্ছে যে সময়কে ইফেক্টিভভাবে কাজে লাগানো, এটাই আমাদের মেইন কাজ প্রিলির আগে। তো
তো এটাই, ইফেক্টিভভাবে বাংলা সাহিত্য পড়া শুরু করে দেন, যেন হচ্ছে মানে কম পড়ে যেন ভালো করতে পারেন বাংলা সাহিত্যে। ইনশাল্লাহ ভালো করা যাবে বাংলা সাহিত্যে আশা করি, যদি এই যে যে কমন টপিকসগুলো আছে এগুলো যদি একটু ভালো মতো পড়েন। ওকে, ইনশাল্লাহ নেক্সট আমরা অন্য কোনো বিষয়ে কথা বলবো। আজকের মতো আল্লাহ হাফিজ।